জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছেন তার সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। সেই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টার জাতিসংঘে দেওয়া ভাষণ যথেষ্ট শক্তিশালী ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করেছে জামায়াতে ইসলামীও। জাতিসংঘে অর্জন ও ভাষণে কি বার্তা পেলাম, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফায়রাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। শিরোনামে যে প্রশ্নটি রেখেছি সেই প্রশ্নটি আমি আপনার কাছে শুরুতেই করতে চাই। জাতিসংঘে অর্জন ও ভাষণে কি বার্তা পেলাম আমরা? ধন্যবাদ। আমরা জানি যে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতি বছরই এই সময়টাতে একটা সাধারণ অধিবেশন হয় এবং তাতে বিশ্বের মোটামুটি সকল সদস্য দেশের যারা সরকার প্রধানরা আছেন তারা সেখানে যোগদান করেন এবং সেটা প্রত্যাশিত একটা ভাষণ তাদের থাকে সাধারণ পরিষদের অধিবেশনে। সেই প্রেক্ষাপটে আজকেও প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে ভাষণটি দিয়েছেন এবং সেখানে সবচেয়ে উল্লেখ করবার মতো যে জিনিসটা সেটা হচ্ছে যে দুটো জিনিস, যেটা আপনি যেমনটি বলেছেন যে উনি আগামী ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তার সরকারের সদিচ্ছার কথা বলেছেন, যেটা দেশের মানুষের প্রত্যাশা এবং গণতান্ত্রিক বিশ্ব যারা প্রত্যেকে অপেক্ষা করছে যে বাংলাদেশে একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত, ফলে সেটার সাথে এটি সমান্তরাল এবং সেই প্রত্যাশার পূরণ এটি করছে। এবং আরেকটা যেটা আছে, জনগণের প্রত্যাশার সাথে সম্পর্কিত বিষয়গুলোকে নিয়ে একটা সংস্কারের কাজ হচ্ছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং আপনি নিজেও জানেন যে বিএনপি বরাবরই এই সংস্কারের পক্ষের কথা বলে সবসময়, যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো তো মূলত বিগত স্বৈরাচার সরকারের খামখেয়ালিপনায় বলি বা তারা পরিকল্পিতভাবে সেটিকে ধ্বংস করেছে এবং সেই ধ্বংসপ্রাপ্ত সেই রাষ্ট্রীয় কাঠামোগুলোকে মেরামত করার অত্যাবশ্যকীয় একটা জরুরি তাগাদা রয়েছে। তো সেটার কথা যেহেতু পুনর্ব্যক্ত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, ফলে সেটাও একটা মানুষের বা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। সেজন্যই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে খুবই যুগোপযোগী এবং একটি গঠনমূলক একটা ভাষণ তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে দিয়েছেন, ফলে আমরাও তার এই ভাষণটাকে অভিনন্দিত করি। জাতিসংঘের দেওয়া ভাষণে নির্বাচন কেন্দ্রিক সন্দেহ সংশয় দূর হলো কি? আমার মনে হয় যে এটা সন্দেহের কথা আমরা যত বেশি বলবো তাই সন্দেহটাকে আমন্ত্রণ জানানো হবে। বরং তার চাইতে আমরা সবাই যদি মিলিত কণ্ঠে এই কথাটা বলতে পারি যে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনি নিজেও জানেন যে সম্প্রতি ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনিও বলেছেন যে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন যদি না হয় তাহলে আমরা একটা অন্যরকম এমন মন্তব্য করেছেন এবং একটা সংকট তিনি নিশ্চয়ই সেখানে আশঙ্কা করছেন যেটা হবে। তো ফলে আমার মনে হয় জেনে শুনে আমরা অনেক কষ্ট তো করেছি, তাই না? 17টি বছর ধরে এদেশের মানুষ তারা ভোটাধিকার বঞ্চিত রয়েছে। তরুণ প্রজন্মের একটা উল্লেখযোগ্য অংশ তারা ভোটাধিকার প্রয়োগ শুধু করেনি এটা বলবো না, বরং যে তারা নির্বাচনী পরিবেশটাই দেখেনি। তারা একজন ভোট কেন্দ্রটা কিভাবে তৈরি করা হয়, ব্যালট পেপারটা দেখতে কেমন হয়, সিল কোথায় দিতে হয়, এই অভিজ্ঞতা দেশের প্রায় 1/3 ভোটারদের নেই। এমন একটা প্রেক্ষাপটে আমরা যেখানে বসবাস করছি সেখানে এই আশঙ্কাটাকে দূর করে দেওয়ার বা একবারে পরিপূর্ণভাবে তিরোহিত করবার মতন প্রজ্ঞা এবং তার সাথে সেই প্রত্যয় আমাদের মধ্যে দেখানো উচিত সবারই, যাতে এই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হতে পারে। নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হচ্ছে, এই ব্যাপারে জনগণের প্রস্তুতি হয়েছে, ফলে আমরা এটাকে বিতর্কিত বা এটার ভেতরে সন্দেহর বাতাবরণ তৈরি করবার চেষ্টা বরং না করি, বরং আমরা সবাই সেই দিনটার জন্য অপেক্ষা করি এবং সবাইকে সেটার জন্য প্রস্তুতি নিতে বলি, সেটাই ঠিক হবে। এবারের যুক্তরাষ্ট্র সফর ঘিরে আমরা দেখেছি নানা বিচার বিশ্লেষণ চলেছে। কেন আসলে সরকার রাজনৈতিক নেতাদের এই সফরে যুক্ত করেছে সেটি একটি প্রশ্ন। 3টি নির্ধারিত রাজনৈতিক দলের নেতাদেরই কেন আসলে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাওয়া হলো সেই প্রশ্নও কিন্তু এসেছে। কিন্তু অন্য জায়গায় আমি প্রশ্ন রাখতে চাই জনাব মওদুদ আলমগীর পাভেল, সেটি হচ্ছে এই যে রাজনীতিবিদরা এই সফরে যুক্ত হলো, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যে তারা যুক্ত হলো, রাজনীতিতে কি প্রভাব পড়বে? রাজনীতিতে আমার মনে হয় যে এটা একটা ভালো প্রভাব পড়বারই কথা আর কি। কারণ প্রত্যাশিতভাবে আগে আমরা যেটা দেখতাম যে সরকার প্রধান তিনি তার নিজের জ্ঞাতি গোষ্ঠী এবং তার স্থাবকদের একটা বিরাট বড় দল নিয়ে জাতিসংঘের এই সমস্ত অধিবেশনগুলোতে যেতেন। এমনকি আমরা এটাও লক্ষ্য করেছি যে তারা দেশের বিমান বহরের আমাদের তো অতি কয়েকটা মাত্র টাকাকে তারা অপচয় করেছেন। শুধু তাই নয় যে এই অধিবেশনে যাওয়ার জন্য
যে বিমানটিকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে গ্রাউন্ডেড করে রাখা হতো, তাদের ফিরে না আসা পর্যন্ত দীর্ঘ সময় তাদেরকে জন এফ কেনেডির মতন এরকম একটা অতি ব্যস্ত একটা বিমানবন্দরে যখন রেখে দিতে হয় তখন তার সেখানকার প্রতিদিনকার যে জন্য যে ফিজ যেটি ভরতে হয় সেটা তো একটা বিরাট একটা পরিমাণ অর্থ। ফলে এই অপচয়গুলো আমরা দেখেছি। তার বিপরীতে এবারে রাজনৈতিক দলগুলোর সদস্যদের নেওয়া হয়েছে, নেতাদেরকে নেওয়া হয়েছে এই সফরের সঙ্গী হিসাবে। এটি একটা বিশ্বের একটা সকল জায়গাতে এরকম একটা বার্তা দেয়, এতে বাংলাদেশে একটা ঐক্যের বাতাবরণ, মানুষের প্রত্যাশা, যেহেতু লোকজন এটাকে ভালোভাবে নিয়েছে, ফলে আমরা বলবো যে এখান থেকে যে বার্তাটি এসেছে যে আগামী দিনেও যেন এইটার ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। আমরা জানি যে আগামী বাংলাদেশ গড়তে গেলে ঐক্যের কোনো বিকল্প নেই, ফলে সমন্বিত একটা ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সেটার কিছুটা হয়তো হয়েছে, কারণ এটা ঠিক যে সকল রাজনৈতিক দলের নেতাদেরকে তো উনি নিয়ে যেতে পারবেন না, এটা তো একটা অনেক বড় বিষয় হয়ে দাঁড়াবে। তো উনি হয়তো দেশের প্রধান দুটি রাজনৈতিক দল যেটি আছে তাদের সদস্যদের তো নিয়েছেন, মানে নেতাদের নিয়েছেন, তার দলে সংযুক্ত করেছেন। আর এর পাশাপাশি এনসিপিকে তো আমরা দেখেছি যে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রেই বরং তাদেরকে এই আনুকূল্যটা বা সবসময় দেওয়া হয়েছে। আর বিশেষ করে বিগত অভ্যুত্থানে তাদের যে নেতৃস্থানীয় ভূমিকা ছিল সম্ভবত প্রধান উপদেষ্টা সেটির প্রতি সম্মান দেখিয়ে এটা করেন। আমি এটাকে বিতর্কিত করতে চাই না, কারণ আমার মনে হয় যে এটাকে যদি আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখি তাহলে সেটা দেখে ভালো হবে। কারণ এখানে কিন্তু তারুণ্যের সাথে প্রবীণের একটা মেলবন্ধনের সুযোগও তৈরি হয়। কিন্তু এনসিপি কি আসলে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে গিয়েছে নাকি গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে গিয়েছে? তারা তো এখন একটা রাজনৈতিক দল বটে, নিবন্ধিত তারা যদিও এখন হননি, নিবন্ধনের প্রক্রিয়ার মধ্যে তারা রয়েছেন, রাজনৈতিক দলই বলতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে অভ্যুত্থানের নেতৃত্বের ক্ষেত্রে যেহেতু তাদের অনেকেরই একটা সামনের সারিতে অবস্থান ছিল, তো ফলে দুটো মিলে আপনি দুই রকম ভাবে কথাটা বলতে পারেন। তবে আমার মনে হয় যে এখানে রাজনৈতিক দলের কথাটি বলাই ঠিক হবে, কারণ তারা একটা রাজনৈতিক দলের সদস্য এই পরিচয়ে গেছেন, কারণ তাদের প্রত্যেকের একটা রাজনৈতিক দলের পরিচয় একই সাথে রয়েছে। তো ফলে এখানে যে জিনিসটা হতে পারে সেটা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন একজন প্রাজ্ঞ, একজন ঋদ্ধ মানুষের সাথে এনসিপির অপেক্ষাকৃত তারুণ্যের যারা আছেন তারা হয়তো একটা রাজনৈতিক শিষ্টাচার, একটা রাজনৈতিক সংস্কৃতির সাথে পরিচিত হবেন, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা তো সবসময় বিভাজনের রাজনীতি দেখি, সেখানে যদি এই জামায়াতে ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এনসিপি, এই তিনটি দলের যে যারা প্রতিনিধিত্বে যারা করছেন তাদের ভেতরে যদি একটা সামঞ্জস্যপূর্ণ একটা সৌহার্দ্যের দৃশ্য যদি বিশ্ববাসী দেখেন, তো এখান থেকে আমরা ইতিবাচক একটা বার্তা তো নিতেই পারি। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা খুব ঘনিষ্ঠ অবস্থায় থাকলে, যেখানে খুব কাছাকাছি থাকার সুযোগ হয়, সেখানে আলোচনার সুযোগ থাকে, পরস্পরকে জানা চেনার সুযোগ তৈরি হয়, ফলে এই সফরের মধ্যে দিয়ে সেই বাড়তি পাওনাটুকু পূরণ হতে পারে। প্রধান উপদেষ্টার এই উদ্যোগ কি শুধুমাত্র বহির্বিশ্বে রাজনৈতিক ঐক্য দেখানোর জন্য, নাকি এই বিবেচনাটাও ছিল যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে আমরা দ্বন্দ্ব বা ফ্যাসাদ দেখছি বা রাজনৈতিক দলগুলোর মাঝে যে বিভক্তি দেখছি সে বিষয়টিও বিবেচনা? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। এখানে আমি বিভক্তি, বিভাজন, রাজনীতিতে দৃষ্টিভঙ্গির বা মতাদর্শের বিভাজন এটি প্রত্যাশিত। তা না হলে সবারই যদি মতাদর্শ বা আদর্শ একরকম হয় তাহলে তো রাজনৈতিক দল একাধিক হতে পারে না বা দরকার হয় না। দেশে একটা বিদ্যমান রাজনৈতিক উঁচু নিচুর পথযাত্রা বন্ধুরতা আছে, এটা আমরা জানি, কিন্তু সেগুলোকে ছাপিয়ে যখন তারা একসাথে একটা জায়গাতে যেতে পারেন একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য, তখন এটা দেশবাসীও আশ্বস্ত হয় যে রাজনীতির কারণে যে বিভাজনটা আছে সেটি হয়তো আদর্শিক বিভাজন, কিন্তু দিন শেষে বাংলাদেশের জন্য সবার যে একটা ঐক্যের প্রতিফলন কোনো একটা কিছুর মধ্যে দিয়ে করা যেতে পারে, সেটি হয়তো এই সফরের মধ্যে দিয়ে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই সফরের মধ্য দিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের যে কঠিন বরফ আমরা দেখছি সেটি গলবে কি? বরফ গলবে কিনা সেটা বলা মুশকিল, তবে আশাবাদী হতে হবে। কারণ আমার মনে হয় যে এখানে বেশ কয়েকটি বিষয় আমরা দেখেছি যে যখন এনসিপির নেতৃত্বের প্রতি পতিত স্বৈরাচারের কিছু দোসর যারা সেখানে বিমানবন্দরে যে অশালীন প্রথাগতভাবে যেটা তারা করেই থাকেন সবসময়, তাদের ভেতরে শালীনতার বোধের অভাব আমরা বরাবরই দেখেছি, সেটি সেখানে নতুন করে মঞ্চস্থ হয়েছে। সেখানে কিন্তু দেখা গেছে যে তাদের পাশে অন্য রাজনৈতিক দলগুলো যারাও কিন্তু পাশাপাশি থেকে এমনটা দেখিয়েছেন যে তোমরা যাই করো না কেন আমাদের ক্ষেত্রে ঐক্যের বিভাজন নেই। এটি একটি বার্তা বোধহয় শুধুমাত্র বিশ্ববাসী নয়, দেশের মানুষের কাছেও গেছে যে আমরা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, সে ঐক্য এখনো পর্যন্ত ধরে রাখার একটা প্রয়োজনীয়তার তাগাদা বোধহয় সেই দৃশ্য থেকে এসেছে আর কি। অর্থাৎ আমরা যদি সত্যিকার অর্থে পতিত স্বৈরাচারের পুনর্বাসন বা পুনরাবির্ভাব না চাই, তাহলে আমাদের যে ঐক্যের কোনো বিকল্প নেই। এই সফরের সেই
অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে দিয়ে কিন্তু সেটিকে নতুন করে সেই প্রশ্নটি এসেছে এবং সেই প্রয়োজনটা আবার নতুন করে অনুভূত হয়েছে। আক্তার হোসেনকে হেনস্থার ঘটনা যে ঘটেছে, যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আপনি তুলে ধরছিলেন, আমরা কিন্তু ভিডিওতে দেখছিলাম তার ঠিক সামনেই বিএনপি মহাসচিব হেঁটে যাচ্ছিলেন। এই ঘটনার মধ্যে দিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে তাহলে আসলে বিএনপি নেতাকর্মীরা কোথায় ছিল সে সময়? এটা নিয়ে আমার মনে হয় যে আলোচনা অনেক হয়েছে, এটা না বললে এবারে ভালো ছিল। আমরা জানি যে ওই সময় জাতিসংঘ মিশন বা আমাদের যা নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট যারা ছিলেন, সেই কনসুলেটের কর্মকর্তাদের তারা এই তথ্যটি সঠিকভাবে বিএনপি নেতাকর্মীদেরকে দিতে পারেনি যে তাদের বহির্গমনের গেটটি কোনটি হবে, এবং তাদেরকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা তার সকল সফর সঙ্গীদের নিয়ে তারা চলে গেছেন সেখান থেকে। ফলে বিএনপির নেতাকর্মীরা যে গেটে অবস্থান করছিলেন তারা ভেবেছেন যে তারা ইতিমধ্যে তারা চলে গেছেন, ফলে তাদের আর এখানে অপেক্ষা করবার প্রয়োজন নেই। কিন্তু তারা যে অন্য একটি প্রথাগত, যেটা প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের যারা রাষ্ট্রীয় পর্যায়ে যারা প্রোটোকলটি পেয়েছেন সেই গেটের জন্য, তারা অন্যান্যরা যারা অন্য ভিসাতে গেছেন তাদের জন্য গেটটি অনির্ধারিত ছিল অন্য জায়গাতে। ফলে সেখান থেকে তারা যখন বেরিয়ে এসছেন, ফলে সঙ্গত কারণে সেই জায়গাতে বিএনপি নেতাকর্মীদের থাকার সুযোগ ছিল না। তাহলে জামায়াতের নেতাকর্মীরা সঠিক তথ্য কিভাবে পেলেন? হ্যাঁ, এটাও একটি প্রশ্ন, তারা কেমন করে পেলেন। আবার একই সাথে আওয়ামী লীগের যারা এই দুষ্কর্ম করবার জন্য যারা ছিলেন তারা এবার কি করে জানেন। ফলে এটার একটা ব্যাপারটা পুরোপুরি খতিয়ে দেখা দরকার। এবং এক্ষেত্রে আমি যেটা শুরুতেই বলছিলাম যে আমাদের জাতিসংঘ মিশন কিংবা আমাদের নিউ ইয়র্ক কনসুলেটের সাথে যারা আছেন, যাদের প্রোটোকলটি দেখবার দায়িত্ব ছিল, তারা এই জায়গাতে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন কিনা, উদাসীনতা ছিল কিনা, ইচ্ছা করে তারা বা কোনো কারণে এই ঘটনাটি ঘটবার মতো পটভূমি তারা রচনা করে দিয়েছেন কিনা, এই ব্যাপারে জনমনের প্রশ্ন আছে এবং সেটা নিরসন হওয়া দরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটি নিশ্চিত, এমনটি বলাই যায়, কিন্তু নির্বাচনের মূল চ্যালেঞ্জগুলো কি দেখছেন? নির্বাচনে বেশ কিছু মূল চ্যালেঞ্জ আছে আর কি। আমি এই জায়গায় খুব স্পষ্ট বলতে চাই যে কেন যেন এরকম হচ্ছে যে নির্বাচনে নির্বাচিত হতেই হবে বা রাজনীতি মানেই হচ্ছে নির্বাচিত হয়ে সরকারে যাওয়া। এই মেসেজটা কিন্তু দেশের মানুষের জন্য ভালো না। রাজনীতির মূল জায়গাটি হওয়া উচিত যে জনকল্যাণ করবার জন্য একটা রাজনৈতিক দলের সদিচ্ছা বা তাদের একটা পরিকল্পনার একটা অংশ, এটি আদর্শিক একটা জায়গা। নির্বাচনে জয়লাভ করে যেমন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়া যেতে পারে, আবার সেইটা পরিপূর্ণভাবে যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাহলে বিরোধী দলেও যাওয়া যেতে পারে। দুটি কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। সরকারি দল যেমন গণতন্ত্রের জন্য অপরিহার্য, তেমনি বিরোধী দলও কিন্তু সরকারের জন্য অপরিহার্য। কিন্তু প্রত্যেকেই যদি সরকারে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন এবং সেখানে যদি নীতি নৈতিকতা যদি বিঘ্নিত হয়, তাহলে সেটা একটা প্রশ্ন উঠতেই পারে। কারণ আমরা কিন্তু আমাদের রাজনীতিতে কিন্তু বেশ কিছু বিষয়গুলোকে ঘটতে দেখছি যেগুলো অনভিপ্রেত। আমরা কিন্তু দেখেছি যে কিছু কিছু জিনিস যেটা ছিল নীতিহীনতাকে আমরা কৌশল বলবার চেষ্টা করছি। কারণ আমরা দেখেছি যে শিবিরের বেশ কিছু নেতাকর্মীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের ছায়াতলে ছিল এবং সেখানে মোর ক্যাথলিক দেন পোপ এটা দেখাবার মতন করে, অর্থাৎ ছাত্রলীগের চাইতে শিবির বেশি করে মারদাঙ্গা করেছে। কোনো কোনো ক্ষেত্রে তারা বিধ্বংসী বা এমন চরিত্রের কাছে গেছিল যেটা সাধারণ ছাত্রদেরকে তারা বেশ তাদের জন্য একটা ভয়াবহ তার কারণ হয়েছিলেন। তো ফলে সেটাকে যদি কেউ এটা বলবার চেষ্টা করে যে এটা কৌশল হিসাবে করা হয়েছে, সেটাকে কেউ এটা অপকৌশলও বলছেন না, তখন এখানে একটা নতুন বার্তা যায় কি যে রাজনীতিতে তাহলে নীতিবোধ বলে কিছু থাকবে কিনা। আমরা বুক চিতিয়ে সত্যি কথা বলবো, নাকি শুধুমাত্র নিজের পিঠ বাঁচানোর জন্য আমরা কৌশলের নামে স্বৈরাচারের দোসর হয়ে তাদের যে কাঙ্ক্ষিত যে চেষ্টাটা ছিল বা তারা দেশকে যেরকমভাবে নষ্ট করার চেষ্টা করেছে তার একটা সহকর্মী বা সহযোগী হয়ে যাব। এটা একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে আগামী দিনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে দাঁড়াবে, সেটা হচ্ছে যে ধর্মকে রাজনীতিতে কিভাবে ব্যবহার করা হবে। ধর্মটাকে রাজনীতির জায়গা থেকে দূরে রাখতে পারাটা সবচাইতে ভালো হবে। তা না হলে মনে হবে ধর্মর মতন একটা স্পর্শকাতর জিনিস, যেটার ব্যাপারে মানুষের নৈতিক একটা দুর্বলতা থাকে, সেটাকে যদি ব্যবহার করা হয় অসৎ উদ্দেশ্যে শুধুমাত্র ভোটের বাক্সে কিছু বাড়তি ভোট জোগাড়ের জন্য, সেটা যেরকম একটা অনৈতিক কাজ হবে, ঠিক তেমনি পতিত স্বৈরাচারের যারা প্রত্যাখ্যাত হয়েছে জনগণের দ্বারা গত জুলাই আগস্টের অভ্যুত্থানে, তাদেরকে শুধুমাত্র নিজের দলের সাথে সংযুক্ত করা, তাও শুধুমাত্র ভোটের বাক্সকে ভারী করার জন্য, এই দুটি বিষয়কে মাথায় রাখা দরকার। এক হচ্ছে যে ধর্মকে রাজনীতির জন্য খুব যেমনভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে, আমরা যে শুনেছি যে কোনো কোনো জায়গাতে এমনও বলা হচ্ছে যে এই দলে ভোট দিলে তাকে জান্নাতে টিকিট পাওয়া যাবে। কোনো কোনো ক্ষেত্রে এটাও আমরা বলতে শুনেছি যে কলেমার সাথে একটা দলের প্রতীককে সংযুক্ত করে কথা বলা হয়েছে। এরকম কোনো কাজ সম্ভবত ধর্মপ্রাণ কোনো মুসলমানের পক্ষে করা উচিত না, সম্ভব না, করা ঠিক হবে না। তো ফলে একটা দলের কিন্তু নির্বাচনী প্রচারণার মূল লক্ষ্যটা হওয়া দরকার যে জনগণের জন্য যারা কি করতে চান সেই কর্মপরিকল্পনা নিয়ে মানুষের সামনে যাওয়া, মানুষের প্রশ্নের উত্তর দেওয়া, মানুষের ধর্মীয় অনুভূতিকে
ব্যবহার করে বা গ্রামের যারা অতি সাধারণ মহিলারা যারা আছেন তাদেরকে প্রকারান্তরে এই বলবো কি এটা এক ধরনের ব্ল্যাকমেইলিং এগুলো করে তাদেরকে ভোটের পক্ষে বা তাদের সমর্থন আদায় করার চেষ্টা করা, এই অপচেষ্টাগুলো আগামী দিনের একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। এগুলোকে বাদ দিয়ে একটা সুরাজনীতির বাতাবরণ তৈরি করার মধ্যে দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি তাদের কর্মপরিকল্পনা কিভাবে তারা আগামী দিনে বাস্তবায়ন করতে চান সেই বার্তাটা নিয়ে যদি জনগণের কাছে যান, জনগণ বুঝে তাদের মতামত দেবেন, সেটি প্রকৃত নির্বাচন হওয়া উচিত। আপনি বলছিলেন যে ভোটের সমীকরণে অনেকেই পতিত স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে, কিন্তু অন্য দলে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে কি সামনের নির্বাচনে? আমি সেই প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। দর্শকদের শব্দ থেকে রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভিল, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে ভোটের সমীকরণে অনেকেই পতিত স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে, কিন্তু আমরা জানি যে আওয়ামী লীগের সামনের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই, কিন্তু অন্য দলে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব কি? হ্যাঁ, এটা সম্ভব নয়, এটা ঠিক আছে। হয়তো আমরা বলবো যে আক্ষরিক অর্থে সম্ভব না, কিন্তু নৈতিকভাবে আমরা তো এটা পারি। কারণ যদি গত 17টি বছর যদি স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের যদি অবস্থান হয়ে থাকে, তাহলে তাদেরকে যদি আমার একটা দল, যে দলটি তাদের বিরুদ্ধে শুধুমাত্র একটা আন্দোলন বা সংগ্রাম করার জন্য তারা করেনি, একটা আদর্শকে প্রতিষ্ঠিত করবার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রকে ফেরত আনার জন্য যে যুদ্ধটা ছিল, সেই যুদ্ধের প্রতিপক্ষের সাথে যদি 1 বছর সময় যেতে না যেতে যদি শুধুমাত্র ভোটের বাক্স ভারী করবার জন্য এই আপোষকামিতা করতে হয়, তাহলে সেটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য এবং তরুণ প্রজন্মের জন্য খুব একটা ভালো উদাহরণ হয়তো নয়। তবে এটা ঠিক, তাদের ভেতরে সবাই যে সমানভাবে অপরাধী তা তো বলা যাবে না। তাদের ভিতরে যারা শুদ্ধ চিন্তা করেন, যারা মনে করেন যে এটা একটা অপরাধ হয়েছিল, তাদের ভিতরে অনুতাপ রয়েছে এবং তারা বাংলাদেশকে বিনির্মাণ করবার জন্য নতুন করে আবার শুরু করতে চান, তাদেরও ভেতরে তো তরুণ প্রজন্ম আছে। তারাও হয়তো ভাবেন যে আগামী দিনে দেশ গঠনে তারা একটা অবদান রাখবেন। তো ফলে তাদের ভোটাধিকারের সুযোগ তো থাকছে, তাদের তো ভোটাধিকার তো কেউ কেড়ে নেয়নি। ফলে তাদের উচিত হবে একটু সময় নিয়ে অন্তত সেই প্রগতিশীলতার ধারায় যারা বাংলাদেশকে সামনে নিয়ে যেতে পারে এরকম একটা দলের প্রতি তাদের সমর্থনটা রাখা, বাংলাদেশ সৃষ্টির যে মহান উদ্দেশ্যগুলো ছিল সেগুলোর প্রতি যাদের আনুগত্য রয়েছে, যেগুলো তারা নীতিগতভাবে যারাকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের প্রতি তারা যদি সমর্থন জানিয়ে দেশের মূলধারা রাজনীতিতে যদি আবার ফিরতে চান, তাহলে সেই বিশুদ্ধ ধারা তো ফিরতে পারার সুযোগ তো থেকেই যাবে তাদের জন্য। আগামীতে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে, গুপ্ত স্বৈরাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুপ্ত স্বৈরাচার বলতে আসলে কি বোঝাতে চাই? এই গুপ্ত শব্দটি আমাদের রাজনীতিতে আমদানি করতে হয়েছে খুব দুঃখজনকভাবে। এটা আমাদের সাথে কোনো পরিচিত শব্দ ছিল না। এটা আমরা বলেছি যেটা গুপ্ত শিবির শব্দটির থেকে কিন্তু কথাটির আবির্ভাব আর কি। এবং এটা খুব, আমি মনে করি না যে নৈতিকভাবে এই অবস্থানটা খুব ভালো। অনেকে এটাকে একটা কৌশল বলতে চাইছেন, কিন্তু অপকৌশল, কূটকৌশল সেগুলোকে কিন্তু আদর্শিক তো আমরা বলতে পারবো না, তাই না? আমরা জানি যে তারুণ্যের সবচেয়ে বড় যে অহংকার সেটা হচ্ছে যে সত্য প্রকাশের জন্য তারা বুক চিতিয়ে দিতে পারে। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী যতগুলো আন্দোলন হয়েছে বা গণতন্ত্র প্রতিষ্ঠায় যতগুলো আন্দোলন হয়েছে, তার সামনের সারিতে এই ছাত্ররা ছিল। তারা কিন্তু কখনো নীতির সাথে আপোষ করেননি। তাদের কিন্তু গুপ্ত অবস্থান নিয়ে নিজেদেরকে আত্মরক্ষা করবার জন্য শুধুমাত্র কৌশলের আশ্রয় নেয়া, এই ধারণাটা যে তৈরি হয়েছে, সেই ধারণাটা আমাদের জন্য খুব একটা শুভ ধারণা নয়। সেই জন্য এই যে গুপ্ত স্বৈরাচার বলতে আমরা তো তাদেরকে বলতেই পারি, কারণ তারা তো সেই সময় স্বৈরাচারের সকল অপকর্মের দোষর হিসেবে তারা নিজেদের সেই কাজটি তারা করেছেন। এবং আমি একটু আগে যেটা বলছিলাম যে তারা নিজেদেরকে মোর ক্যাথলিক দেন পোপ প্রমাণ করার চেষ্টা করেছেন। অর্থাৎ আওয়ামী লীগ বা ছাত্রলীগ যতটা বেশি বিধ্বংসী হতে পারে, যতটা বেশি নির্মম হতে পারে, তার চেয়ে বেশি নির্মমতা তারা দেখানোর চেষ্টা করেছে শুধু এটা বোঝাবার জন্য যে আমরা গুপ্ত নই, এটা বোঝানোর জন্য, বা আমরা সত্যিকার অর্থে তোমাদের সাথে আছি। কিন্তু পরবর্তীতে এবং তারা তাদের নাম ধামা তো প্রকাশ করে দিচ্ছে এখন, তাই না? আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের, যিনি ডাকসু নির্বাচনের প্রার্থী ছিলেন, তিনি বেশ কিছু লোকজনের বা শিবিরের সেই সমস্ত নেতাকর্মীদের নাম প্রকাশ্যে বলেছেন যে তারা দেখেছেন যে হলে তারা কি কি ধরনের আচরণ করেছে এবং সাধারণ ছাত্ররা তাদের হাতে কিভাবে নির্যাতিত হয়েছে। ফলে এদেরকে তো গুপ্ত স্বৈরাচার আপনারা বলতেই পারেন। ফলে তাদের ব্যাপারে তো সতর্কতার প্রয়োজন আমাদের আছে। কারণ আপনি একজন শত্রুকে যদি শত্রু হিসেবে জানেন, সেটার কিন্তু একটা অন্যরকম বিষয় রয়েছে। এটা আপনি জানেন যে সে লোকটি তার পরিচিতি দিয়েই সে কাজটি করছে। আবার যে লোকটি আপনার মিত্র, তাকেও আপনি চেনেন, কিন্তু যে মিত্রের ছদ্মাবরণে আপনার শত্রু,
যেটাকে আমরা আমাদের ধর্মের ভাষায় মুনাফিক বলি, এটি ধর্মও যেমন গ্রহণ করে না, রাজনৈতিক আদর্শের জায়গাতেও এই গুপ্তের নামে, কৌশলের নামে শুধুমাত্র নিজের আত্মরক্ষা করবার কারণে একটা এরকম কম্প্রোমাইজ একটা জায়গা যারা গ্রহণ করেছেন তাদেরকে তো অন্তত গ্রহণ করা যায় না। ফলে এদের ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সতর্কবার্তা দিয়েছেন, সেটা আগামী দিনের বাংলাদেশের জন্য সেই সতর্ক বার্তাটা আমাদের প্রত্যেকেরই মাথায় নেওয়া দরকার, অনুধাবন করা দরকার, এবং তাদের পুনরাবির্ভাব ঠেকানোর জন্য আমাদের সচেতনতার অবশ্যই প্রয়োজন রয়েছে। শেখ হাসিনা ভারতের মাটিতে বসে নির্বাচন বানচালের নীল নকশা করছে এমন অভিযোগ আমরা বেশ কিছুদিন ধরেই শুনে এসেছি। সেই সঙ্গে আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের হেনস্থার চেষ্টা করা হলো, আওয়ামী লীগের ঝটিকা মিছিল আমরা প্রায়ই দেখছি। সবকিছু মিলিয়ে সামনের দিনের জন্য আসলে কি বার্তা দিতে চাইছে তারা? আওয়ামী লীগকে নির্বাচনের আগে আবারও সহিংস হয়ে উঠতে পারে? এর পারে এটা, কারণ সহিংসতা ওদের নামের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা শব্দ। আর তারা জানে যে যে কোনো রকমভাবে বাংলাদেশে যদি বিশৃঙ্খলার সৃষ্টি করা যায় তো বিশৃঙ্খলাটা তাদের জন্য সহায়ক হবে। ফলে এই বিশৃঙ্খলাটা কীরকম জায়গায় তাদের বর্তমানের বা আগামীর টার্গেট যেটি হবে সেটা যে নির্বাচনটাকে নষ্ট করা, এখানে এমন একটা বাতাবরণ তৈরি করা যে এখানে নির্বাচনের কোনো পরিবেশ নেই, সেটার জন্য হিংসতা, সহিংসতা, নৈরাজ্য এটা সৃষ্টির জন্য তাদের চেষ্টাটা অব্যাহত থাকবে। এটি সঙ্গত, কারণ তাদের ভেতরে যদি আত্ম উপলব্ধি বা আত্মশুদ্ধি থাকতো তারা কিন্তু একবারও অন্তত বলতো যে গত 17 বছরে আমরা যে অন্যায়টি করেছি তার জন্য আমরা দেশবাসীর সামনে, জাতির সামনে ক্ষমা চাই। এরকম শব্দ কিন্তু তাদের কারো ভেতর থেকে আমরা উচ্চারিত হতে দেখিনি। ফলে তাদের ভেতরে যখন এই অনুতাপটি নেই এবং পতিত স্বৈরাচারের সর্বোচ্চ পর্যায় থেকে যখন ক্রমাগতভাবে উস্কানি দিয়ে তাদেরকে আবারও রাস্তায় নামার জন্য উদ্বুদ্ধ করবার চেষ্টা করা হচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, যারা নিউ ইয়র্কের ঘটনাতে যারা এরকম নৈরাজ্য, এরকম একটা অস্বস্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টকারী এরকম একটা ঘটনা ঘটানোর পরেও তারা যখন খুব গর্বের সাথে যখন তাদের সেই বাতিল রাজনৈতিক দল যেটি নিষিদ্ধ হয়েছে তার দলীয় প্রধানকে বলতে পারেন যে আমি খুব গর্বের সাথে এই কাজটা আমি করেছি, তাদেরকে হেনস্থা করেছি, এবং সেটিকে তিনি যখন খুবই গর্বের সাথে, আস্থার সাথে গ্রহণ করেন, তখন বুঝতে হবে যে তাদের সেই শিষ্টাচারের জায়গাটির থেকে তারা এখন অনেক দূরে অবস্থান করছে। ফলে তারা এই পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করবে। তাদের ভেতরে তো এখনো পর্যন্ত অনুতাপের কোনো চিহ্ন আমরা দেখি না। তো ফলে তারা এখনো মনে করেন যে সেই সময়গুলো ভালো ছিল। পতিত স্বৈরাচারের 17 বছরের শাসনকালকে তারা বৈধ শাসনকাল বলে মনে করেন, তারা যথার্থ করেছেন বলে মনে করেন, যেটি বাংলাদেশের সকল জনগণের চিন্তা ভাবনার সাথে সম্পূর্ণ একটা বিপরীত অবস্থান। ফলে তারা আগামী নির্বাচন যেটা জনগণ প্রত্যাশা করছে তাদের অবস্থান তার বিপরীতেই হবে। ফলে জনগণ যেটা চাইছে তারা সেটা করবে না, জনগণ চাইছে নির্বাচন, এবং তাদের মূল কাজটি হবে নির্বাচনকে নস্যাৎ করা, ভণ্ডুল করা, প্রশ্নবিদ্ধ করা, নৈরাজ্য সৃষ্টি করা। ফলে নির্বাচনকে সামনে সঠিকভাবে অনুষ্ঠিত হতে দেওয়ার ক্ষেত্রে আমরা নির্বাচনমুখী যারা দল আছি, যারা প্রত্যেকটা দল যারা বিগত স্বৈরাচার পতনের ক্ষেত্রে তারা একসাথে ছিলেন, ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সে ঐক্যের আরেকবার প্রমাণ দেওয়া। আমরা তো দেখছি ভারতের মাটিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, ভারতের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত ছাড়া অপতৎপরতা চালানো সম্ভব কি? না, সেই প্রশ্ন তো খুব সঙ্গতভাবে আসে, কারণ একটা দেশ আর একটা দেশের বিরুদ্ধে এরকম একটি ঘৃণ্য রাজনৈতিক কর্মসূচি, কর্মকাণ্ডগুলো একের পর এক গ্রহণ করবেন এবং সেটাকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে সে কাজ করার জন্য অনুপ্রাণিত করবেন, আর একটি দেশ সেটাকে প্রশ্রয় দেবে। সেটা আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা খুবই স্পষ্ট করে বিভিন্ন সময় বলেছেন যে তাদের এই একটা অস্বস্তির জায়গা রয়েছে, অগ্রহণযোগ্যতার জায়গা রয়েছে, তিনি এটা বলেছেন। ফলে এটা উনি দেশের মানুষের কণ্ঠস্বরকে প্রতিধ্বনিত করেছেন। দেশের মানুষও মনে করেন যে ভারতের এই জায়গায় দেশের জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করা উচিত। তারা একটা পতিত স্বৈরাচারের বন্ধু হয়ে বা তাদের আশ্রয়দাতা হয়ে তারা কি অর্জন করবেন? তার চাইতে তারা অনেক বেশি বড় অর্জন করতে পারেন যদি তারা বাংলাদেশের আপামর জনগণের বা দেশের বন্ধু হওয়ার চেষ্টা করেন। একটা পতিত রাজনৈতিক দল যারা বাংলাদেশের জন্য যাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, এরকম একটা দলকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মধ্যে ভারত যারা দাবি করেন তারা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তো ফলে মনে হয় তাদের নামের প্রতি তারা সুবিচার করছে না। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছিলাম যে ভারতের দৈনিক পত্রিকা এই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছিল। সেখানে বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে বিএনপি মহাসচিবের বক্তব্যকে মিসকোট করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন কোনো কাজ করা হলো কিনা, নির্বাচনের ঠিক 5 মাস আগে এ ধরনের বক্তব্য যেটি আসলে স্পর্শকাতর কেন প্রকাশ করা হলো? আমি সে আলোচনায় ফিরতে চাই। মদুদ আলমগীর পাভেল, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার মদুদ আলমগীর পাভেল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, সাম্প্রতিক সময় আমরা দেখেছি ভারতের দৈনিক পত্রিকা এই সময়ে বিএনপি মহাসচিবকে উদ্ধৃত করে একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে, কিন্তু বিএনপির তরফ থেকে পরে বলা হয়েছে যে মহাসচিবের
বক্তব্যকে মিসকোট করা হয়েছে। কিন্তু সেখানেই আমার প্রশ্ন যে নির্বাচনের ঠিক মানে কিছুদিন আগে 5 মাস সময় আগে স্পর্শকাতর বিষয়গুলো প্রকাশ করার কোনো পেছনে নেপথ্যে কোনো উদ্দেশ্য বা কারণ দেখেন কিনা? এটা তো অবশ্যই আপনার তো মনে থাকবার কথা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী দলের শুধু মহাসচিবই নন, দেশের সবচাইতে সম্মানিত রাজনীতিবিদদের জন্য মধ্যে একজন। তিনি ভদ্র এবং সুসভ্য মানুষ হিসেবে জনগণের কাছে তার একটা ভিন্ন রকম গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে যে কথাগুলো তার নামে ওই পত্রিকা ছাপিয়েছে সেগুলো ঠিক তার সাথে যায় না। উনি এত খেলো কথা, এত মেঠো কথা এবং এত দায়িত্বহীন, ঠিক বালখিল্যতার সমতল তুল্য যে কথাগুলো আছে সেগুলো তার মুখ দিয়ে বের করাটা ঠিক, আমি মনে করি যে সংবাদপত্র হিসেবে যারা এই কাজটি করেছে তারা বোধহয় তার মাপটা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। ফলে এই জিনিসটা তারা প্রকাশ করার মধ্য দিয়ে তারা শুধুমাত্র নিজেদের দৈন্যতাই প্রকাশ করেছে এমন নয়, হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে তারা একটু বিতর্কিত করার চেষ্টা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অস্বস্তিতে ফেলার চেষ্টা করেছে। কিন্তু যারা আমাদের দলের মূল কথা, ভেতরের কথা জানেন বা আমাদের মহাসচিবের সততা সম্পর্কে এবং তার রাজনৈতিক বিশ্লেষণ সম্পর্কে, রাজনৈতিক অবস্থান সম্পর্কে যাদের ধারণা আছে, তারা জানে যে এই কথাগুলো ঠিক তার সাথে যায় না, সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে তারা এগুলোকে গ্রহণ করে না। আর এর সাথে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে একটি পত্রিকা যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের একটা খবর প্রকাশ করে, তো তখন সেখান থেকে একটা ষড়যন্ত্র বা একটা উদ্দেশ্যের কথা নিশ্চয়ই আমরা মাথায় আনতে পারি। এবং সেটা হতেই পারে, কারণ আমরা তো দেখেছি যে জুলাই অভ্যুত্থানের পরপরই বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপার নিয়ে তারা পত্রপত্রিকাতে যে লেখালেখিগুলো করত, সত্যের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এবং অনাকাঙ্ক্ষিতভাবে তারা শুধুমাত্র এই বাংলাদেশের পরিস্থিতিকে ধোঁয়াটে করবার জন্য, ঘোলাটে করবার জন্য তারা এত বেশি অপপ্রচার করেছে যে এখন তারা সত্য কথা বললে বোধহয় মানুষ আর বিশ্বাস করবে না। আমি যদি আরেকটি বিষয় যুক্ত করি, একই পত্রিকা একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, পূর্বের হাওয়া পর্ব 3, ইসলামী জোট গড়ে জয়ী হতে পারবে জামায়াত, এই শিরোনামে, যেখানে মার্কিন কনসুলেটের এক কূটনীতিকের তরফে তারা জানায় যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক জামায়াত। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা কি কেউ বিশ্বাস করবে যে একটা দায়িত্বশীল একটা দেশের কনসুলেট তার একটা দায়িত্ববান কর্মকর্তা সুনির্দিষ্টভাবে বলে দেবেন যে তারা একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চান? এটি আমার মনে হয় যে ওই পত্রিকার মান সম্পর্কে প্রত্যেকের একটা ধারণা দেওয়ার জন্য এই ধরনের সংবাদ যথেষ্ট। কারণ বিদেশি কূটনীতিকদের সাথে তো আমাদেরও কথা বলার সুযোগ হয়। তারা কখনোই কোনোভাবেই কোনো বক্তব্যের ভেতর দিয়ে কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের পক্ষপাতিত্বের কথা কখনো বলেন না। তারা খুব বেশি হলে বলেন যে তারা একটা গণতান্ত্রিক সরকার দেখতে চান, নির্বাচন তারা সামনে দেখতে চান, এবং একই সাথে তারা উন্নয়ন অংশীদারিত্বের ক্ষেত্রে তাদের যে বিনিয়োগগুলো রয়েছে আগামী দিনে সেগুলোর সুরক্ষা এবং সেই সম্পর্কের উন্নয়নের কথা, এর বাইরে দিয়ে তারা নতুন কোনো কথা বলেন না। ফলে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সম্পর্কে যে কথাগুলো বলার মধ্য দিয়ে তারা একটা অসত্যকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে, তার সাথে ওই পূবের হাওয়া পশ্চিমের এদিকে বইয়ে দিয়ে একটা বিশেষ রাজনৈতিক দলকে, একটা মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, এই কথাটা বলার মধ্য দিয়ে তারা তাদের আরও বেশি সংবাদপত্রের একজন পত্রিকার প্রতিষ্ঠান হিসেবে তাদের দৈন্যতাকে আরও বেশি খুব কদর্যভাবে প্রকাশ করেছেন। এই প্রতিবেদন যদি ভিত্তিহীন হয়ও জনাব বদরুদ্দোজা আলমগীর পাভেল, তারপর আমরা নির্বাচনে তো ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা শুনি, কখনো পরাশক্তিদের প্রভাবের কথা শুনি। সেটা তো আছেই, সেটা থাকলেও কিন্তু সেটা কেউ কখনো ঘোষণা দিয়ে কেউ করে না। প্রত্যেকেরই কিন্তু একটা রাজনৈতিক মাস্টার প্ল্যান থাকে, এবং এই জায়গাতে ভূ রাজনৈতিক খেলার মাঠে বাংলাদেশকে নিয়ে পৃথিবীর বিভিন্ন পরাশক্তি বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ বলি, তাদের প্রত্যেকেরই কোনো না কোনো পরম পরিকল্পনা থাকে। এটা যে কোনো কূটনীতির ক্ষেত্রে এটাই প্রচলিত নিয়ম যে তাদের বিশ্বব্যাপী একটা কূটনৈতিক পরিকল্পনা থাকে। প্রত্যেক দেশ সম্পর্কে তাদের একটা নির্দিষ্ট কূটনৈতিক অভিধা থাকে, কূটনৈতিক একটা সম্পর্কের একটা মাত্রা থাকে, এবং সেটি পারস্পরিক ক্ষেত্রগুলোতে তারা প্রত্যেকটা দেশই মনে করেন যে তার নিজের স্বার্থকে সংরক্ষণ করে তারা সেটাকে প্রণয়ন করেন। ফলে এই অঞ্চলে যার যেটা স্বার্থ যেমনটি থাকবে, তারা বাংলাদেশ সেখানে যেভাবে যুক্ত আছে সেই জায়গাতে তারা নিজেদের স্বার্থ সমুন্নত রাখবার জন্য তাদের মতন করে এই সময়টাকে দেখবে, তাদের মতন করে তারা কর্মপরিকল্পনা তৈরি করবে, তাদের প্রত্যাশা পূরণ হোক এটা তারা চাইবে। এটা খুব স্বাভাবিক, এটার মধ্যে সমস্যার কিছু নেই। কিন্তু এটাকে কেউ যদি অপশক্তির চেষ্টা হিসেবে ব্যবহার করে এবং সেখান থেকে আমাদের বাংলাদেশের রাজনীতিকে যারা কেউ প্রভাবিত করতে চায়, আমাদের দেশকে যদি কেউ অস্থিতিশীল করতে চায়, অথবা আমাদের একটা ব্যর্থতার দিকে যদি আমার রাষ্ট্র ব্যবস্থাকে নিতে চায়, তাহলে সেটা জনগণের দায়িত্ব হবে সেটিকে প্রতিহত করবার জন্য। সেটার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের ঐক্য, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকার। সেটা যদি সমুন্নত থাকে তাহলে এই ধরনের চেষ্টার কোনো মানে থাকবে না, এবং সেই
অধিকার প্রতিষ্ঠার সবচেয়ে বড় জায়গা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং তার প্রতি জনগণের সমর্থনটাকে সমুন্নত রাখা। এটা যদি আমরা করতে পারি তাহলে এই ধরনের অপচেষ্টার দিন শেষে কোনো ফলাফল আসবে না। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, নিঃসন্দেহে বলাই যায় বিএনপিও নিশ্চয়ই নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, কিন্তু জনসাধারণের মাঝে একটা প্রশ্ন যে এখন তারেক রহমানের দেশে ফিরতে বাধা কি? না, তারেক রহমান সাহেব দেশে ফিরতে বাধা আছে এরকম কথা উনি নিজেও বলেন না, এবং আপনি নিজেও জানেন যে তার অনেক দিন, প্রায় 17টি বছর তিনি দেশের বাইরে রয়েছেন। ফলে তার ফেরার ক্ষেত্রে কিছু কিছু প্রস্তুতির সুনির্দিষ্ট ব্যাপার রয়েছে, তার সাথে নিরাপত্তার সাথে একটা স্পর্শকাতরতা রয়েছে, এবং তার ব্যক্তিগত প্রস্তুতির সাথে সাংগঠনিক কিছু সিদ্ধান্ত আছে। সামগ্রিকভাবে তিনি একজন ব্যক্তি হিসেবে দেশে ফিরবেন না, ফিরবেন একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে, দেশের ভবিষ্যৎ সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে, জনগণের নেতা হিসেবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য জিয়া পরিবারের একজন সদস্য হিসেবে তিনি ফিরবেন। ফলে এই কয়টা জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে তার ফেরার সময় নিয়ে আমাদের খুব বেশি একেবারেই সময় দিনক্ষণ ঠিক করার চাইতে উনি যে অতি দ্রুত দেশে ফিরবেন সেই সত্যটাকে বিশ্বাস করা এবং তার প্রত্যাবর্তনটাকে নির্বিঘ্ন করা এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি যাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন সেই ব্যাপারে আমাদের আশাবাদী হওয়াটাই ঠিক হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।